শেয়ার স্ক্রিন অন আছে। না না বলেন তো হ্যালো বলেন। হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক এখন ম্যাম আপনাকে তো দেখা যায় না। না দেখা যাওয়ার দরকার নাই বাবা, শুনো ঠিক আছে। আচ্ছা একটু শোনো। আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটু মনোযোগ দিয়ে শোনো। আজকে ইকোনমিক্স অফ প্ল্যানিং এর লেকচার 13 চ্যাপ্টার 2। হ্যাঁ, আজকে কন্টেস্ট অফ হ্যারো-ডোমার মডেল ইন ডিটেলস। ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যারো-ডোমার মডেল মানে বৈশিষ্ট্য আর কি আমরা শিখবো এখান থেকে। তারপর ইউজেস সিগনিফিকেন্স of HD model in planning. When HD model show the same result, মানে HD মানে হ্যারো-ডোমার মডেল কি একই রেজাল্ট দেখায়, কখন দেখায় সেটা। তারপর ক্রিটিসিজম এবং কম্পেয়ার করব আমরা হ্যারো-ডোমার মডেল, সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস। এগুলো কিন্তু তোমাদের গত বছর কোশ্চেনে বেশ আসছে এবং সেই অনুযায়ী সাজেশন অনুযায়ী পড়ানো হচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি বৈশিষ্ট্য, হ্যারো-ডোমার মডেলের বৈশিষ্ট্য দেখব আমরা। হ্যাঁ, অধ্যাপক হ্যারল্ড এবং ডোমার উন্নত দেশের পণ্য নিয়োগ স্তরের অব্যাহত বৃদ্ধির বজায় রাখার ব্যাপারে বক্তব্য দিয়েছে। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, উনি তোমরা আগেও দেখেছো পড়েছো, বিনিয়োগের দ্বৈত ভূমিকা। বিনিয়োগটা কি হবে? দ্বৈত ভূমিকা। দ্বৈত ভূমিকাটা কি? দু ধরনের ভূমিকা, একটা হলো বিনিয়োগ কি করবে? আয় সৃষ্টি করবে, আর আরেকটা হলো বিনিয়োগ উৎপাদন ক্ষমতা বাড়াবে। এই দুটো থাকতেই হবে। প্রথমটিকে জন্য বলা হয় বিনিয়োগ যখন আয় সৃষ্টি করে, এটাকে নাম দিয়েছে ডিমান্ড ইফেক্টস বা বিনিয়োগের চাহিদা প্রতিক্রিয়া। আর দ্বিতীয়টা বিনিয়োগের যোগান প্রতিক্রিয়া, সাপ্লাই এফেক্টস। তারপরে 2 নম্বরে আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আয়ের আচরণ। বলছে যে ইনক্রিজড ক্যাপাসিটি অফ প্রোডাকশন এবং ইনকাম বিহেভিয়ার। এখন ধরো উৎপাদন ক্ষমতা বাড়বে, দ্রব্য উৎপাদন হবে, সেবা উৎপাদন বাড়বে, অর্থনীতিতে সমৃদ্ধিও আসবে। কিন্তু উৎপাদন বাড়ার সাথে সাথে যদি মানুষের আয় না বাড়ে, তবে কি দেশে এই দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে না, বেকারত্ব দারিদ্রতা আরো বেড়ে যাবে। বাস্তবে এই কারণে কি করতে হয়? আয়ের আচরণের উপর নির্ভর করবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাওয়াটা। 3 নাম্বার অব্যাহত প্রবৃদ্ধির শর্ত। হ্যারো-ডোমারের মতে জাতীয় আয় এমন ভাবে বাড়াতে হবে যেন অতিরিক্ত সঞ্চয় না হয়, মানে অব্যাহত প্রবৃদ্ধি হতে থাকবে কন্ডিশন, মানে আস্তে আস্তে স্টেডি গ্রোথ যেটা আমরা বলছি বা গোল্ডেন পাথের কথা যেটা আমরা বলি, এটা হতে থাকবে। সেখানে অতিরিক্ত সঞ্চয় থাকবে না একটি অর্থনীতিতে, মানে মূলধনটা কি অলসভাবে পড়ে থাকবে না, অতিরিক্ত উৎপাদন ক্ষমতা অতিরিক্ত আয় দেখা দিবে না, মানে উৎপাদন ক্ষমতা অতিরিক্ত হবে না, আবার অতিরিক্ত আয়ও দেখা দিবে না। তাহলে এখানে হ্যারোডের মতে এটা প্রত্যাশিত প্রবৃদ্ধির হার নাম দিয়েছেন, যা নির্ভর করবে কি করবে বর্ধমান, এখানে বর্ধমান বলতে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন উৎপাদন অনুপাতের এবং গুণকের উপর, বিনিয়োগ গুণক সম্পর্কে মাল্টিপ্লায়ার যেটা সেটা, এবং ক্যাপিটাল আউটপুট রেশিওর বৃদ্ধি পাওয়ার উপর, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, এই দুটোর উপর নির্ভর করবে প্রত্যাশিত প্রবৃদ্ধির হার। তাহলে এখানে আবার এইটা বলতে গিয়ে হ্যারো-ডোমার দুজনেই ম্যাথমেটিক্যাল একটু ব্যাখ্যা দিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয় অপেক্ষকে গড় ও প্রান্তিক সঞ্চয় প্রবণতাটা সমান হবে। তাহলে সঞ্চয় অপেক্ষক টি সময়ের সঞ্চয় অপেক্ষক আমরা এস টি ইকুয়াল টু আলফা ওয়াই টি, 1 নম্বর সমীকরণ। তারপর আবার ভিটা কাকে বলে? উৎপাদন মূলধন অনুপাত, এবং সেটা ওয়াইটি বাই কেটি, সেটা ভিটা, এটা হলো ওয়াইটি বাই কেটি। এটাকে আমরা অন্যভাবে একটু লিখি, ওয়াইটি ইকুয়াল টু ভিটা কেটি, অর্থাৎ ওয়াইটি মানে আমরা টি সময়ের আই ইকুয়াল টু ভিটা হলো উৎপাদন মূলধন অনুপাত, আর এটা কেটি হলো মূলধন, টি সময়ের মূলধন স্টক, আর ডেল্টা ওয়াইটি ইকুয়াল টু ভিটা ডেল্টা কেটি ইকুয়াল টু ভিটা আইটি। কেটি কে চেঞ্জ অফ কেটি মানে মূলধন স্টক, যে নিট বিনিয়োগের পরিবর্তন, মূলধন স্টকের পরিবর্তন কি আমরা আবার নিট বিনিয়োগও বলি, এর জন্য আইটি লিখেছে, টি সময়ের নিট বিনিয়োগ। তাহলে এখানে তুমি দেখো আইটি ইকুয়াল টু, এখন যদি আমরা আইটি কে ইকুয়াল টু 1 বাই ভিটা ডেল্টা ওয়াইটি, 3 নাম্বার সমীকরণ।
তাহলে এখানে এখানে 1/v-টাকে বলা হচ্ছে যে উৎপাদন মূলধন অনুপাত অথবা আউটপুট ক্যাপিটাল রেশিও 1/v-টা। তাহলে এখানে এখন ভারসাম্য অবস্থা দেখাও। ভারসাম্য মানে কি? আইটি মানে আই ইকুয়াল টু এস করেছি আমরা না, বিনিয়োগ সমান সমান সঞ্চয়। এখানে জাস্ট টি দেওয়া হয়েছে, টি সময়ে বিনিয়োগ, টি সময় সঞ্চয়। এখন 1 ও 3 নাম্বার সমীকরণ হতে লেখা যায় 1/v-টা ইন্টু ডেল্টা ওয়াইটি ইকুয়াল টু আলফা ওয়াইটি। তাহলে তুমি একদিকে নিয়ে আসো ডেল্টা ওয়াইটি, টি সময়ের চেঞ্জ অফ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু আলফা বিটা। মানে 4 নাম্বার সমীকরণটা একটু খেয়াল করো। আলফাটা কি? সঞ্চয় প্রবণতা, আর বিটা কি? মূলধন উৎপাদন অনুপাত। তাহলে এক্ষেত্রে প্রত্যাশিত প্রবৃদ্ধির হার আমরা জিডব্লিউ যেটা পড়েছিলাম, ওয়ারেন্টেড গ্রোথ রেট, সেটা সমান সমান ডেল্টা ওয়াইটি বাই ওয়াইটি। অর্থাৎ কি টি সময়ের আয়ের ফলে তোমার কতটুকু আয়ের আবার চেঞ্জ হয়েছে ইকুয়াল টু আলফা বিটা। মানে অর্থাৎ আমরা কি যে চেঞ্জ অফ আয়ের অনুপাত মানে চেঞ্জ অফ ওয়াইটি ডিভাইডেড বাই ওয়াইটি ইকুয়াল টু আলফা বিটা। আলফা বিটা তো সম্পর্কে তোমরা সবাই জানো। তাহলে এখানে বলতে যাচ্ছে যে প্রত্যাশিত প্রবৃদ্ধির হার জিডব্লিউটা প্রত্যক্ষভাবে কিসের উপর নির্ভর করে? এই আলফা এবং বিটার উপর। মানে বিটা ও আলফা দুটো অর্থনীতি যখন পূর্ণ নিয়োগ অবস্থা থাকবে এবং ভারসাম্য থাকবে, তখন ধরা হচ্ছে আয় বাড়তে হবে আলফা বিটা হারে। আয় কি? অর্থনীতিতে যখন আয়টা বৃদ্ধি পাবে আলফা বিটা হারে। তারপরে 4 নম্বরে আমরা চলে যাই ভারসাম্য অবস্থা। আমরা এগুলো পূর্বেও পড়েছি, খুব সোজা জিনিস। এটা আরেকটা বৈশিষ্ট্য। 3টা প্রবৃদ্ধির হার তো আমরা 3টা জানি। একটা রিয়েল অ্যাকচুয়াল গ্রোথ রেট যেটা জি, শুধু এখানে জি ক্যাপিটাল জি যেটা ডোমার বলেছিল। আরেকটা হলো প্রত্যাশিত জিডব্লিউ, আরেকটা হলো স্বাভাবিক প্রবৃদ্ধির হার জিএন। এখন বলেছে যে জিডব্লিউ সর্বোচ্চ সীমা হলো জিএন মানে ন্যাচারাল গ্রোথ রেট, আর যেটা জি গ্রেটার দেন জিডব্লিউ। আরেকটা হলো যদি এটা হয়, আমরা তো সবসময় জানি ওয়ারেন্টেড গ্রোথ রেটের থেকে যদি প্রকৃত প্রবৃদ্ধির হারটা বেশি হয় তাহলে কি হয়? অর্থনীতিতে মুদ্রাস্ফীতিও দেখা দিতে পারে অথবা সমৃদ্ধি চলতে থাকবে। আর যদি কম হয় ওয়ারেন্টেড গ্রোথ রেট থেকে জিটা, তাহলে কি হবে? অর্থনীতিতে মন্দা স্থবিরতা দেখা দিবে। তাহলে এখানে ভারসাম্য হতে হলে কি হতে হবে? জি ইকুয়াল টু জিডব্লিউ ইকুয়াল টু জি ডট। তাহলে দেখো তোমাদের একদম পরিচিত জিনিস। তারপরে আরেকটা বৈশিষ্ট্য মনে হয় দেখি। এরপরে আমরা জানি 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ছুরির প্রান্ত বা ক্ষুদ্রার সমস্যা, নাইফ পেস প্রবলেম। এটা তো খুবই সোজা। যেমন হ্যারোড বলেছেন যে পূর্ণ নিয়োগ স্তরে কি হতে হবে? জিডব্লিউ ইকুয়াল টু জিএন, না? এটা দরকার। এবং শ্রমের প্রবৃদ্ধির মধ্যে সাধারণত সামঞ্জস্য বিধান হবে যদি এটা হয়, না হলে পূর্ণ শ্রম মূলধনের পূর্ণ ব্যবহার সম্ভব হবে না। আর জিডব্লিউ যদি সমান জি না এন না হয়। আর এই অবস্থায় তোমার কি বলা হয়? এটাকে ক্ষুদ্র প্রবৃদ্ধির পদ বলা হয়। আর এটা থেকে যদি বিচ্যুত হয় এই অবস্থা মানে জি ডব্লিউ ইকুয়াল টু জি এন, এটা যদি না হয়ে এই পদ থেকে যদি তোমার কোনো কারণে জি এন গ্রেটার দেন জিডব্লিউ থেকে লেস দেন হয়, তখন কি বিচ্যুত হয়ে কখনো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিবে, কখনো অর্থনীতিতে মন্দা দেখা দিবে, আর অভারসাম্য সৃষ্টি হবে। আর একেই বলা হয় ক্ষুদ্র ছুরির প্রান্ত সমস্যা। এটা খুব ভালো করে তোমরা আগেও পড়েছ। তাহলে নাইফেস প্রবলেম এটা আরেকটা বৈশিষ্ট্য। এবার আমরা 6 নম্বর বৈশিষ্ট্য বলছে যে বিজনেস সাইকেল, যেটা আমরা পড়েছি মনে আছে? বিজনেস সাইকেল যে উঠানামা করে, ইজ এন অবস্টেকল অফ স্টেডি গ্রোথ। বলছে যে বাণিজ্য চক্র অব্যাহত প্রবৃদ্ধির পথে, যে প্রবৃদ্ধি যদি অব্যাহত করতে চায় তা বাণিজ্য চক্রটা বাধা হিসেবে থাকে। কারণ কখনো ঊর্ধ্বমুখী থাকবে সমৃদ্ধি, কখনো আবার রিসেশন হয়ে একদম কি হবে? ট্রাফ মানে একদম চরম অবনতি হবে, আবার উপরের দিকে যাবে, আবার কমে যাবে। এভাবেই তো বিজনেস সাইকেল। তাহলে এখানে কি হবে? এখানে বলছে যে বিজনেস সাইকেলে কিন্তু এই যে অবস্থাটা যখন সৃষ্টি হবে, অতিরিক্ত মন্দা, অতিরিক্ত মুদ্রাস্ফীতি, তখন কি হবে? স্বয়ংক্রিয়ভাবে এরা ফিরে আসবে না, এই বিজনেস বিচ্যুতটা। এই কারণে বলতেছে, আরেকটা কথা বলছে যে এই বিজনেস সাইকেলের যে গতিপথ, এটা একটা 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 লাইনের মধ্যে, একটা রেখার মধ্যে, তারা সীমানার মধ্যে তারা থাকবে। ধরো মুদ্রাস্ফীতি হলো সর্বোচ্চ সীমা, তাই না? হ্যারোডের মতে মুদ্রাস্ফীতির সর্বোচ্চ সীমা পূর্ণ নিয়োগ অবস্থার মধ্যে আবদ্ধ বা সীমাবদ্ধ থাকবে। সর্বোচ্চ সীমা কি? পূর্ণ নিয়োগ অবস্থা। মানে মুদ্রাস্ফীতির যে সর্বোচ্চ সীমা থাকবে সেটা পূর্ণ নিয়োগ অবস্থার মধ্যে তোমার
সীমাবদ্ধ থাকবে। আর যে মন্দার সর্বনিম্ন, মন্দা যেটা, সেটা সর্বনিম্ন সীমা নির্ধারিত হবে স্বয়ংভূত ব্যয়, মানে অটোনোমাস স্পেন্ডিং দ্বারা এটা সীমানাটা থাকবে, এরপরে আর সীমার নিচে নামবে না। তাহলে আমরা একটু চিত্রের সাহায্যে একটু দেখি। দেখো এখানে চিত্রে কি বলেছে দেখো, প্রথম এ হলো সর্বোচ্চ সীমা, এ দেখো সর্বোচ্চ সীমা যেটা, এই দেখো এখানে যে হাইয়েস্ট, এখানে সমৃদ্ধির একদম হাইয়েস্ট চূড়া, তাই না? এগুলো হাইয়েস্ট চূড়া। তাহলে বলছে যে সর্বোচ্চ সীমাটা কি থাকবে, এখানে পূর্ণ নিয়োগ হয়ে যাবে, এই জায়গাটায় তোমার পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করবে একদম, যেটা আমরা সমৃদ্ধি, যেটাকে আমরা পিক বলি, এটা তোমার পূর্ণ নিয়োগ অবস্থার মধ্যে সীমানা থাকবে। আর লাস্ট মাঝখানেটা পরে বলি আমরা, সি এবং সি আর একটা দেখো এখানে, এই যে এখানে চরম অবনতি নিম্নে, এটা সি এবং সি দিয়ে একটা রেখা টেনে দিয়েছে, যেটা একদম চরম অবনতি, যেটা ট্রাপ পয়েন্টে তোমার টাচ করেছে, ট্রাপ পয়েন্টে, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, এটাকে বলছে যে এটা সর্বনিম্ন অবস্থা মন্দার, এবং এখানে তোমার এটা কি অটোনোমাস স্পেন্ডিং, এটা এখানে মানুষের এই জায়গার এর নিচে যেতে পারবে না, যেখানে অটোনোমাসলি তোমার ব্যয়টা, অটোনোমাস ব্যয়টা তো বুঝতেই পারো যে অন্যের কাছ থেকে নিয়ে আমরা এই ব্যয়টা করি। তাহলে আর মাঝখানে দেখো একটু বি এবং বি, মাঝখানের অবস্থাটা বলছে ভারসাম্য অবস্থা। তাহলে বি হলো রেখা জাতীয় আয়ের ভারসাম্য পথ দেখায়, ওয়াই রেখা জাতীয় আয়ের উঠানামা দেখানো হচ্ছে, যে এটা এগুলো চিত্রতে আমরা, তাহলে সময়ের ব্যবধানে জাতীয় আয়ের উঠানামা এ এবং সিসি রেখার মধ্যে সীমানা থাকবে, এর উপরেও যাবে না, এর নিচেও নামবে না। ঠিক আছে, এই তো হয়ে গেল আমাদের পয়েন্টগুলো। আর এরপরে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। তারপরে আমরা দেখি যে হ্যারোড-ডোমার মডেল যেটা, সেটা আমাদের পরিকল্পনা, যেটা আমরা পরিকল্পনা অর্থনীতি যেটা পড়ছি, যে পরিকল্পনাই আমাদের মূল বিষয়, তাই না? সুতরাং প্ল্যানিং এর মধ্যে এটা কিভাবে ব্যবহৃত হয় বা এটার তাৎপর্যটা কি প্ল্যানিং করতে গেলে। তো উন্নয়ন পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য কি, উন্নয়ন পরিকল্পনা কেন করা হয়, জাতীয় আয় বৃদ্ধি বা প্রবৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধি যদি তুমি কন্টিনিউয়াস রাখতে চাও, অব্যাহত গতিতে রাখতে চাও, তাহলে কি বিভিন্ন অর্থনৈতিক চলকের মধ্যে পরিবর্তন আনয়ন করতে হয়। এই ব্যাপারে হ্যারোড-ডোমার মডেল এখানে কি সময়ের মধ্যে, পুনরায় দেখো আবারও আমরা সঞ্চয় অপেক্ষক দিয়ে কিছু বুঝাচ্ছি, খেয়াল করো তোমরা, আগে তোমরা দেখিয়েছি তবু আমরা আবার শুরু করছি এখানে, যে কিভাবে এটা সিগনিফিক্যান্সটা ম্যাথমেটিক্যালি তোমরা একটু খেয়াল রাখো। এই যে এসটি সঞ্চয় অপেক্ষক টি সময়ে, দুইজনেই বলেছে আলফা ওয়াইটি, 1 নম্বর সমীকরণ, তাই না? এখান থেকে আমরা পূর্বে ওইটা বলেছি ভিটা ইকুয়াল টু ওয়াইটি বাই কেটি, উৎপাদন মূলধন অনুপাত। এখন দেখো কেটিটা কি টি সময়ের মূলধন স্টক, এখানে আবার দেখো ওয়াইটি ইকুয়াল টু ভিটা কেটি, মানে আমরা এগুলো পড়েছি ডেল্টা ওয়াইটি ইকুয়াল টু ভিটা আইটি, 2 নম্বর সমীকরণ। এখন তুমি দেখো 2 নম্বর, এখন 2 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি কি, আইটি সমান মানে নিট বিনিয়োগ, এই আইটিটা টি সময়ের নিট বিনিয়োগ কিন্তু ইকুয়াল টু 1 বাই ভিটা ইন্টু ডেল্টা ওয়াইটি। তাহলে এই যে 3 নম্বর সমীকরণ। এখন আমরা ভারসাম্য অবস্থায় কি দেখবো, এস টি ইকুয়াল টু আইটি, তাই না? সঞ্চয় আমরা এস ইকুয়াল টু আই লিখেছিলাম না, আগেও লিখেছি, তো একটা মান বসিয়ে দাও, আলফা ওয়াইটি। দেখো এখানে আমরা পেয়েছি প্রথমে এস টি আলফা, 1 নম্বর সমীকরণ থেকে পাইছি আলফা ওয়াইটি, আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা 3 নম্বর সমীকরণ থেকে পেয়েছি 1 বাই ভিটা ডেল্টা ওয়াইটি। এখন এটা ইকুয়েশনটা তুমি সমাধান করতে থাকো। দেখো এই পাশে ডেল্টা ওয়াইটি নিয়ে আসছি আমরা, এই পাশে ডেল্টা ওয়াইটি নিয়ে আসছি, এটা আরেকটা লাইন করলেও বুঝতে পারবা, ডেল্টা চেঞ্জ অফ টি সময়ে চেঞ্জ অফ ইনকাম ইকুয়াল টু আলফা ভিটা ওয়াইটি। তারপর একটা দেখো, এখন তুমি দেখো ওয়াই, তুমি যদি এই যে ওয়াইটি আর এই পাশে ওয়াইটি, তাই না? তাহলে এখানে খেয়াল করো ডেল্টা ওয়াইটি মানে কি, এই যে পাশে দিয়ে দিয়েছে, ডেল্টা ওয়াইটি মানে ওয়াইটি প্লাস 1 মাইনাস ওয়াইটি, টি এবং 1 বছর, টি প্লাস 1 মানে তোমার 1 বছর পরে, টি একটা সময়, তাহলে 1 বছর পরে কত হবে না আই, আর এটা হলো মাইনাস দিতে হবে পূর্ববর্তী ওয়াইটি, পূর্ববর্তী সময়ে, এই তো চেঞ্জ অফ ওয়াইটি সমান লেখা যায় এটা। তাহলে এখানে আমরা একটু বসিয়ে দিলাম ডেল্টা ওয়াইটি প্লাস 1 মাইনাস ওয়াইটি ইকুয়াল টু আলফা বিটা ওয়াইটি, টি সময়ের জাতীয় আয়। আলফা বিটা তো সবাই জানো, আলফা বিটা কি, এভাবে আমরা একটু খেয়াল করো, ওয়াইটি প্লাস 1 এর পাশে রেখে আমরা ওয়াইটিটা এই পাশে নিয়ে গেলাম। দেখো এখানে ওয়াইটিটা এই পাশে নিয়ে গেলে কি হবে, তোমার ওয়াইটি তুমি কমন নিয়ে নিছো,
1 প্লাস আলফা বিটা, এটা 4 নাম্বার সমীকরণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 4 নাম্বার সমীকরণ থেকে অ্যারোড্রোমার ফার্স্ট অর্ডার, এটাকে বলে ফার্স্ট একমাত্রা সমজাতীয় অন্তর সমীকরণ বা ফার্স্ট অর্ডার লিনিয়ার হোমোজেনাস ডিফারেন্স ইকুয়েশন। এটা কিভাবে সমাধান করেছেন দেখো। মনে করো টি এর মান তো আমরা টি পেলাম না, টি প্লাস 1 ইকুয়াল টু কত পেয়েছি জানি, এটা পেয়েছি। এখন তুমি যদি টি এর মান 0 ধরো তাহলে কি হবে এখানে বলো তো, y1 ইকুয়াল টু 1 প্লাস আলফা বিটা y ডট, তাই না? টি এর মান কিন্তু আমরা 0 ধরাতে দেখো পূর্ববর্তী যে সমীকরণটাতে ছিল টি প্লাস 1, তাহলে এখানে 0 টি এর মান 0 ধরেছে, 1 রয়ে গেল। তাহলে মানে এক দিয়ে মানে ধরো 1 বছরের যাত্রী y, যে 1 দিয়ে একটা বছরের যাত্রী y। এরপরে তুমি এখানে 1 প্লাস আলফা বিটা y ডট আগেই ছিল। এরপরে এটা দেখো তুমি t ইকুয়াল টু 1 বসাও, তারপরে y এর মান কি, t ইকুয়াল টু 1 বসালে কি 1 প্লাস 1 y2 হবে ইকুয়াল টু 1 প্লাস আলফা বিটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে y1। তাহলে এখন খেয়াল করো তুমি, y1 তো আমরা যে প্রথমে যে t ইকুয়াল টু 0 হলে y1 এর মানটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিব। তাহলে কি হবে 1 প্লাস আলফা বিটা ইন্টু y1 এর মান, এটা 1 প্লাস আলফা বিটা। দেখো একই রকম, আমরা জানি না a প্লাস বি হলে কি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস 1 প্লাস আলফা বিটা 1 প্লাস আলফা বিটা দেখো হোল স্কোয়ার দিয়েছে আর এই ডট। তাহলে আমরা কি পেলাম এখানে y2 সমীকরণটি, তাহলে কি সমাধান হলো, y2 হবে কত, যেহেতু y2 সমান যদি এখানে y2 হয় তাহলে y2 সমান 1 প্লাস আলফা বিটা, দেখো 2 এর বদলে এখানে t দিয়ে দিলাম, এখানে y এর পাশে যেটা থাকবে t, এখানে t থাকবে, y এর পাশে যদি 1 থাকতো এখানে 1 থাকবে, y এর পাশে যদি 3 থাকে এখানে 3 থাকবে। এভাবে বুঝতে পেরেছো? এইভাবে 5 নং সমীকরণে আমরা সমাধান করলাম। তারপরে দেখো এক্ষেত্রে y ডটটা কি, প্রাথমিক সময়ের আয়, মানে তুমি y ডট দিয়ে বুঝাচ্ছ প্রথমে যে আয়টা ছিল একটা দেশে, আর ওয়াইটি হলো যে সময়টাকে তুমি ধরবা, পরবর্তী বছর 2 বছর যে সময় ধরবা। এভাবে 5 নং সমীকরণ থেকে দেখা যায় সময়ের ব্যবধানে আলফা বিটা হারে আয় বাড়বে, তাই না? আমরা কি 5 নং সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে আলফা বিটা হারে সময়ের ব্যবধানে আলফা বিটা হারে আয়টা, জাতীয় আয়টা ওয়াই মানে বাড়বে। এক্ষেত্রে আলফা বিটা হবে হ্যারোডুমার মডেলের প্রত্যাশিত প্রবৃদ্ধির হার। তাহলে আলফা বিটাকে আমরা কি বলতে পারি, জিডব্লিউ, তাই না? তারপর আবার দেখো 5 নং সমীকরণ থেকে দেখা যায় যে আয়ের প্রবৃদ্ধির হার কিসের উপর, সঞ্চয় প্রবণতা আলফা এবং উৎপাদন মূলধন অনুপাত আউটপুট ক্যাপিটাল রেশিও বিটার উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এখন আমরা লাস্টে দেখো পরিকল্পনার উদ্দেশ্যে যদি বলি, এতক্ষণ আমরা সমাধান দেখালাম, এখন দেখো পরিকল্পনা মানে প্ল্যানিং এর উদ্দেশ্যে যদি আমরা বলি তাহলে জাতীয় আয় বৃদ্ধি হয় আলফা ও বিটার, আলফা অথবা বিটার মান বাড়িয়ে সেটা অর্জন করা সম্ভব। কিন্তু বিটা সাধারণত কি, বিটা হলো উৎপাদন মূলধন অনুপাত, এর জন্য বিটাটা কি সাধারণত উৎপাদন কৌশল দ্বারা নির্ধারিত, টেকনোলজি দ্বারা নির্ধারিত, যত প্রযুক্তির দ্বারা নির্ধারিত, এর জন্য এটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করা যায় না। এর জন্য বৃদ্ধিটা কি করানো হবে, সঞ্চয় অনুপাত বৃদ্ধি করে জাতীয় আয় বৃদ্ধি। আবার আমরা বলছি পরিকল্পনার উদ্দেশ্যে যদি তুমি জাতীয় আয় বৃদ্ধি হয় তাহলে আলফা অথবা বিটাকে বাড়িয়ে এটা অর্জন করা সম্ভব। কিন্তু বিটা যেহেতু উৎপাদন কৌশল দ্বারা নির্ধারিত হয়, সে উৎপাদন কৌশল দ্বারা নির্ধারিত হয়, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা সঞ্চয় অনুপাত বৃদ্ধি করে জাতীয় আয় প্রবৃদ্ধি বাড়ানো যায়। এই কারণে পরিকল্পনাবিদ সুনির্দিষ্ট হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে চান, তাহলে প্রবৃদ্ধি হারের সাথে, প্রবৃদ্ধি হার এখানে প্রবৃদ্ধির হার আমরা জি ক্যাপিটাল জিটাকে এখানে স্মল জি হিসেবে লিখেছে, এটার সাথে তুমি 1/বিটা গুণ করলে প্রয়োজনীয় সঞ্চয় হার পাওয়া যাবে। কি হবে সঞ্চয় হার, দেখো এখানে লিখেছে, তখন সঞ্চয় হার হবে আলফা হলো সঞ্চয় হার বা প্রবণতা ইকুয়াল টু জি ইন্টু 1/বিটা ইকুয়াল টু জি/বি এর সমান। বুঝতে পেরেছ না? তারপর আমরা চলে যাই এখন কখন হ্যারোড-ডোমার মডেলে সেম রেজাল্ট দেখাবে, কখন সেটা। এখন যেহেতু ওনারা দুইজনই কি করেন, উন্নত দেশে পূর্ণ নিয়োগ স্তরে অব্যাহত প্রবৃদ্ধি বজায়ের ক্ষেত্রে
ওনারা দুজনই আলোচনা বক্তব্য রেখেছেন এবং সেটা পৃথক পৃথক ভাবে বক্তব্য রেখেছেন, কিন্তু তাদের রেজাল্ট কখন সমান হয় এটাই বলতে চাচ্ছে। সব দিকেই লক্ষ্য উদ্দেশ্য মডেলের যথেষ্ট মিল রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভিন্নতা রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের কি রয়েছে, মিল রয়েছে, একই ফলাফল দিতে পারে। তাহলে আমরা দেখি এখানে কি, যদি 1 নাম্বার, যদি অর্থনীতিতে উৎপাদন মূলধন অনুপাত স্থির থাকে, স্থির থেকে দীর্ঘমেয়াদে বলছে কি, যদি অর্থনীতিতে তোমার আউটপুট ক্যাপিটাল রেশিওটা কি স্থির থাকে, তাহলে কি দীর্ঘমেয়াদে গড় ও প্রান্তিক সঞ্চয় প্রবণতা সমান। এটা আমরা আগেও বলেছি, দীর্ঘমেয়াদে এভারেজ প্রপেনসিটি টু সেভিং ও মার্জিনাল প্রপেনসিটি টু সেভিং সমান থাকবে যদি উৎপাদন মূলধন অনুপাত স্থির থাকে এবং সঞ্চয় বিনিয়োগ সমান হয়। তাহলে হ্যারোড ও ডুমার মডেলে ভারসাম্য প্রবৃদ্ধির হার সমান হবে। তাহলে হ্যারোড মডেলে কি ধরা হয়েছে আমরা একটু দেখি, জি সি ইকুয়াল টু স্মল এস, এখানে ক্যাপিটাল জি ডেল ওয়াই বাই ওয়াই, সি হলো আই বাই ডেল ওয়াই, স্মল এস মানে সঞ্চয় প্রবণতা বা এস বাই ওয়াই মানে প্রান্তিক সঞ্চয় প্রবণতা, কিন্তু এটা। তারপরে এখানে তুমি জি সি ইকুয়াল টু এস এই মানগুলো বসাও, বসায় ডেল ওয়াই কেটে দিল, থাকলো আই বাই ওয়াই এস বাই ওয়াই। এখন তুমি দেখো দুই পাশে ওয়াই আছে, আই ইকুয়াল টু এস হয়েছে, তাই না? এখন ডুমার মডেলে দেখো কি, উনি সিগমা ধরেছেন, সিগমা ইকুয়াল টু ডেল ওয়াই বাই আই, যেখানে ডেল ওয়াই আই, সিগমা ইকুয়াল ডেল ওয়াই বাই আই, যেখানে এখান থেকে দেখো ডেল আই বাই আই ইকুয়াল টু আলফা সিগমা, ঠিক আছে? ডেল আই বাই, আমরা জানি যে ওয়ার এখানে ডেল আই বাই আই হলো আলফা সিগমা, আর আলফা সমান কত দেখো তো, ডেল এস বাই ডেল ওয়াই। এখন তুমি আলফা সমান এত, আলফার মানটা এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে ডেল আই বাই আই সমান সমান ডেল ওয়াই বাই আই ডেল এস বাই ডেল আই। তাহলে থাকে কি, দেখো এখানে ডেল আই বাই আই ডেল এস বাই আই, তাহলে কি থাকে, যেহেতু ডেল আই বাই ডেল এস, তাহলে কি বলেছে ডুমার, সঞ্চয়ের পরিবর্তন ও বিনিয়োগের পরিবর্তন সমান হবে, যা হ্যারোড মডেলে সঞ্চয় বিনিয়োগের পরিমাণ সমান হওয়ার মতো একই অর্থ বহন করে। সঞ্চয় প্রবণতা সমান, বিনিয়োগ প্রবণতা মানে পরিবর্তনটা সমান, আর হ্যারোড বলেছে সঞ্চয় বিনিয়োগ সমান। এখন দুটো কিন্তু একই অর্থ বহন করে। যদি উৎপাদন মূলধন অনুপাত স্থির থাকে, তাহলে দীর্ঘমেয়াদে সঞ্চয় বিনিয়োগ সমান হবে এবং উভয় মডেল অনুসারে পূর্ণ নিয়োগ জনিত ভারসাম্য বজায় থাকবে প্রবৃদ্ধি। দ্বিতীয় পয়েন্ট একটু খেয়াল করো, হ্যারোড মডেলে স্মল এস এবং ডুমার মডেলের আলফা একই অর্থ বহন করে। আমরা আলফাকে কি বলছি, সঞ্চয় প্রবণতা, হ্যারোড স্মল এস মানে কি সঞ্চয় প্রবণতা, কারণ হ্যারোড মডেলে প্রত্যাশিত প্রবৃদ্ধির হার এবং ডুমার মডেলের পূর্ণ নিয়োগজনিত প্রবৃদ্ধির হার, যে বলছে হ্যারোডের জিডব্লিউ এবং ডুমার মডেলের আলফা সিগমা পরস্পর সমান। আবার হ্যারোড মডেলের জিডব্লিউ ইকুয়াল টু এস বাই সিআর, ডোমার মডেলে আলফা সিগমা এর সমান। খেয়াল করছো এগুলো? তারপর দেখো ডোমার মডেলে কি বলেছে, আলফা ইকুয়াল টু এস বাই ওয়াই, তাহলে এস ইকুয়াল টু আলফা ওয়াই 1 নাম্বার সমীকরণ, আলফা মানে সঞ্চয় প্রবণতা কিন্তু, আর সিগমা সমান ডেল ওয়াই বাই আই, ডেল ওয়াই ইকুয়াল টু আই সিগমা 2। দেখো এখন তুমি জানো, আমরা জানি এস ইকুয়াল টু আই, তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা কি পেলাম, আই, দেখো আই থেকে আমরা দেখি, হ্যাঁ ডেল ওয়াই বাই আলফা ওয়াই সিগমা, তাই না? তাহলে দেখো এখানে ডেল ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু আলফা সিগমা 3 নাম্বার সমীকরণ পেলাম। এখন দেখো তুমি এই জি ডাব্লিউ ইকুয়াল টু আলফা, ডেল ওয়াই বাই ওয়াই কিন্তু জি ডাব্লিউ মানে ওয়ারেন্টেড গ্রোথ রেট সমান আলফা সিগমা, যেহেতু জি ডাব্লিউ সমান ডেল ওয়াই বাই ওয়াই মানে ওয়াই কত হারে পরিবর্তন হচ্ছে এটাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর সমীকরণ থেকে হ্যারোড মডেলের প্রত্যাশিত প্রবৃদ্ধির হার বিশ্লেষণে ডোমারের বক্তব্যের সাথে তার কোনো বিরোধিতা নাই। প্রত্যাশিত প্রবৃদ্ধির হার ধারণাটা দুজন যদিও ভিন্নভাবে উপস্থান করেছে, কিন্তু মূল বক্তব্য একই, এবং তাহলে কি তাদের ক্ষেত্রে একই রকম ফলাফল প্রদান করবে। তাহলে বুঝতে পারছো যে একই ফলাফল প্রদান করবে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি ক্রিটিসিজমটা, মানে এই হ্যারোড ডোমার মডেলের সমালোচনাও করেছে কিছু। এই সমালোচনাটা আমরা সীমাবদ্ধতা রয়েছে, যথেষ্ট উন্নত দেশগুলিতে এটা যথেষ্ট প্রশংসনীয়, অর্থনৈতিক উন্নয়নে এটা অনেক প্রশংসা পেয়েছে। তারপর আমরা দেখি কি আছে,
হ্যারোড ডোমার মডেলে সঞ্চয় প্রবণতাকে অপরিবর্তিত ধরা হয়েছে, কিন্তু অর্থনীতিবিদ কুজনেস কি বলেছে, সঞ্চয় স্বল্প মেয়াদে স্থির থাকলেও দীর্ঘমেয়াদে পরিবর্তনশীল। দ্বিতীয় পয়েন্ট একটু খেয়াল করো, সঞ্চয়কে অতিরিক্ত আয়ের উপর নির্ভরশীল ধরে হ্যারোড ডোমার মডেল প্রদান করেন। অর্থনীতিবিদ ফ্রিডম্যান মডিগ্লিয়ানি প্রমুখ সঞ্চয়কে স্থায়ী ভবিষ্যৎ আয়ের উপর নির্ভরশীল বলে মনে করেন। 3 নম্বরে আমরা দেখি হ্যারোড ডোমার মডেলে আমদানি রপ্তানি বদ্ধ অর্থনীতি বিবেচনা করা হয়েছে, কিন্তু আধুনিক বিশ্বে এটা কি সম্ভব না। বৈদেশিক বাণিজ্য অর্থনীতি প্রবৃদ্ধি বৈদেশিক বাণিজ্য দ্বারা অর্থনীতি প্রবৃদ্ধি প্রভাবিত হয়। তাহলে এটা উনি বলেন না, ওনারা এই মডেলের উৎপাদন কৌশলকে কি হয়, স্থির ধরা হয়েছে। ভিটা আমরা বলছিলাম না, উৎপাদন কৌশলকে স্থির ধরা হয়, কিন্তু শিক্ষা গবেষণা প্রসার প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এই টেকনোলজি প্রোডাক্টিভ টেকনিক এগুলো চেঞ্জেবল। তারপর 5 নম্বরে আমরা দেখি দাম স্তরের পরিবর্তন একটা কি স্বাভাবিক ঘটনা। দাম স্তরের পরিবর্তন সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু হ্যারোড ডোমার মডেলে দাম স্তর প্রাইস লেভেলের কোনো ব্যাখ্যা নাই। তারপর আমরা দেখি 6 নম্বরে যেমন হ্যারোড মডেলে ক্ষুদ্র নাইফেস প্রবলেমের কথা বলেছে, এটা সমাধান কিভাবে হয় সেটাও বলেছে, কিন্তু কোনো সুপারিশ স্থিতিশীল ভারসাম্য বজায় রাখার জন্য কোনো সুপারিশ নেই। 7 নম্বরে দেখো হ্যারোড ডোমার মডেলে প্রবৃদ্ধির অর্জনের কথা বলেছেন, যেখানে সরকারি হস্তক্ষেপের কোনো বিবেচনা করা হয় নাই, যেটা বলা হচ্ছে অবাস্তব। কারণ কি, অর্থনীতিকে স্থিতিশীল রাখার ব্যাপারে রাজস্ব নীতি আর্থিক নীতির একটা বড় ভূমিকা রয়েছে। 8 নম্বরে আমরা দেখি মূলধন উৎপাদন অনুপাত সুদের হার স্থির থাকা সম্পর্কিত অনুমতি বাস্তবসম্মত নয়, কারণ মূলধন উৎপাদন অনুপাত ও সুদের হার সবসময় পরিবর্তনশীল। তার কি বলছে এখানে, মূলধন ক্যাপিটাল আউটপুট রেশিও এবং রেট অফ ইন্টারেস্ট স্থির থাকাটা মানে কনস্ট্যান্ট থাকাটা এটা বাস্তবসম্মত নয়, কারণ এগুলো সর্বদাই চেঞ্জ হচ্ছে। সুদের হার তো বারবার চেঞ্জ হচ্ছে এবং সুদের হারের কারণে বিনিয়োগ পরিবর্তিত হচ্ছে, বিভিন্নভাবে বিনিয়োগ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তারপরে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হ্যারোড ডোমার অতিমাত্রায় মূলধন নির্ভর হিসেবে চিহ্নিত করেছে। কি অতিমাত্রাকে মূলধন নির্ভর, হ্যারোড ডোমার দুইজনে, এটা আমরা বারবারই বলছি নিট বিনিয়োগ করতে হবে, আবার স্টক ক্যাপিটাল এটার কথাও বলেছে, তারপরে বলেছে এগুলো। তাহলে এখানে এটা ছাড়াও যে আরো বিষয় রয়েছে সেটার প্রতি উনি অতটা মনোযোগ দেন নাই। কোথায় তারপরে আমরা চলে যাচ্ছি কম্পারিজন বিটুইন, তার আগে একটু বাকি আছে দেখি, সুপারিশ নিয়ে। আচ্ছা তারপর হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্যারোড ডোমার মূলধন এটাই শেষ, এই মডেলে শেষে উপাদান অবজ্ঞা করা হয়েছে। তারপর আমরা চলেছি তাহলে আমরা এখানে তারপরেও হ্যারোড ডোমার মডেল উন্নত দেশগুলোর জন্য একটা কাঙ্ক্ষিত পুনর্জনিত প্রবৃদ্ধি রাখতে পারে, এটা আমরা শিক্ষা পাচ্ছি এটা থেকে অনেক। তাহলে আমরা এখন কম্পারিজন মানে হ্যারোড ডোমার মডেল পরস্পর এটা তাদের মিল অমিল হ্যারোডের সাথে কম্পারিজন করছি। 1 নম্বর কম্পারিজন, উভয় মডেলে উন্নত দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করে বলে অনুমান করা হয়েছে এবং উন্নত দেশগুলো পূর্ণ নিয়োগ জনিত ভারসাম্য প্রবৃদ্ধির হার বজায় রাখতে চায় বলে উভয় মডেলে বলা হয়েছে। আর উভয় মডেলে প্রায় একই ধরনের অনুমিত শর্ত রয়েছে। উভয় মডেলে মূলধন গঠন ও সঞ্চয় প্রবণতাকে অত্যধিক জোর দেওয়া হয়েছে। তারপর নিট বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নিট বিনিয়োগ অর্থনীতিতে দ্বৈত ভূমিকা পালন, সবগুলোতে তাদের মিল আছে। উভয় মডেলে সঞ্চয় বিনিয়োগের সমতার কথা বলা হয়েছে। তা যেখানে ডোমার বলেছে ডেল্টা এস ডেল্টা আর, হ্যারোড বলেছে এস ইকুয়াল টু আই, কোনো ইনকাম ইনভেস্টমেন্ট সেভিং ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, কোনো পার্থক্য নাই মৌলিক। আরেকটা বলেছে উভয় মডেলে প্রবৃদ্ধি সংক্রান্ত গতিশীল অর্থনীতির কথা বলা হয়েছে।
হ্যারোড ডোমার উভয় ধারণা মতে অর্থনীতি যদি পূর্ণ নিয়োগজনিত ভারসাম্য প্রবৃদ্ধির পথ বা গোল্ডেন পাথ থেকে বিচ্যুত হয় তাহলে অর্থনীতিতে চরম মুদ্রাস্ফীতি বা চরম মন্দাবস্থা বিরাজ করবে। আর গোল্ডেন পাথ দুজনেই বলেছে, আর চরম মুদ্রাস্ফীতির কথা, চরম মন্দাবস্থার কথা উভয়ে বলেছে। এখন আমরা দেখি তাদের মধ্যে অমিলটা। হ্যারোড শুধুমাত্র পরোচিত বিনিয়োগের কথা বলেছে, আর ডোমার স্বয়ম্ভূত ও পরোচিত উভয় ধরনের বিনিয়োগের বিবেচনা করেছেন। 2 নম্বরে আমরা দেখি হ্যারোড মডেলে অর্থনীতি প্রবৃদ্ধি অর্জনে উদ্যোক্তার উদ্ভাবনী ভূমিকার কথা সুস্পষ্ট করে বলা হয়েছে। হ্যারোড মডেলে উদ্যোক্তার উদ্ভাবনী ভূমিকার কথা, কিন্তু ডোমার উদ্যোক্তার ভূমিকা সম্পর্কে কিছু বলেননি। 3 নম্বরে আমরা দেখি হ্যারোড মডেলে 3 ধরনের প্রবৃদ্ধির হারের কথা বলেছে, যেটা আমরা আগেও বলেছি, কি অ্যাকচুয়াল গ্রোথ রেট, ওয়ারেন্টেড গ্রোথ রেট, আবার ন্যাচারাল গ্রোথ রেট। কিন্তু ডোমার এখানে শুধুমাত্র আলফা সিগমাকে বিবেচনা করেছেন আর ওইটা নিয়ে এসেছেন। এবং এখানে দুজনে এটা একমত যে জি ইকুয়াল টু জি ডাব্লিউ ইকুয়াল টু জি আই। হ্যারোড মডেলে প্রবৃদ্ধিকে বাণিজ্য চক্রের সাথে সম্পর্কযুক্ত বলা হয়েছে, কিন্তু ডোমার মডেলে বাণিজ্য চক্রের কোনো সুনির্দিষ্ট স্থান নেই। এটাকে কি বলা হয়েছে যে এই যে আমরা যে চিত্রটা দেখিয়েছি এটা আসলে হ্যারোড মডেলের প্রবৃদ্ধিকে বাণিজ্য চক্রের সাথে আমরা যে সম্পর্ক করলাম, এই যে অতি মুদ্রাস্ফীতি, এটা বাণিজ্য চক্রের একদম পূর্ণ নিয়োগজনিত সমস্যার সাথে একদম সীমাবদ্ধ, পূর্ণ নিয়োগজনিত অবস্থার সাথে সীমাবদ্ধ। আর এদিকে তোমার মন্দা অবস্থাটা কার সাথে? ব্যয়ের সাথে, স্বয়ংভূত ব্যয়, অটোনোমাস এক্সপেন্ডিচারের সাথে এটা একদম সীমানা ধরে দিয়েছে। মাঝখানে যেটা বিবি একটা রেখা দেখিয়েছিলাম আমরা, এই অবস্থাটাকে ভারসাম্য দেখানো হয়েছে। অর্থাৎ এত সুন্দর করে হ্যারোড মডেলে প্রবৃদ্ধিকে বাণিজ্য চক্রের সাথে একটা রিলেশন দেখিয়েছে এবং এক্সপ্লেন করে দেখিয়েছে সুন্দর করে। কিন্তু ডোমার মডেলে এই বাণিজ্য চক্রের আসলে কোনো সুনির্দিষ্টভাবে তিনি সেটা ব্যাখ্যা দেন নাই। তিনি সাধারণত সঞ্চয় প্রবণতা এবং কি সঞ্চয় প্রবণতা বা সঞ্চয় প্রবণতা, এটা হলো আলফা, এবং উৎপাদন মানে আউটপুট ক্যাপিটাল রেশিও যেটাকে ভিটা বলেছি, এটা এই দুটো দিয়ে উনি এটা যে উৎপাদন কৌশল, এইটা সঞ্চয় প্রবণতার উপর তোমার অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করবে, এটাই বিশেষ করে উনি ব্যাখ্যা দিয়েছেন। আলফা বিটা মানে বিশেষ করে সিগমা আলফা হলো ডোমারের ব্যাখ্যা, তাই না? সিগমা আলফা, সিগমা বি, হ্যাঁ এরকম। তারপর দেখো হ্যারোড মডেলে মূলধন গঠন বা নিট বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে দ্বৈত ভূমিকার কথা বলা হলেও বৃদ্ধির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মানে দ্বৈত ভূমিকা বলেছে, যেমন ধরো নিট ভূমিকা, দ্বৈত ভূমিকাটা কি ছিল? একটা বলছে আয় বৃদ্ধি, আর একটা হলো উৎপাদন ক্ষমতার বৃদ্ধি, তাই না? আর এই দ্বৈত ভূমিকার ক্ষেত্রে বলা হলো তিনি এটা বৃদ্ধির ক্ষেত্রে অত গুরুত্ব দেওয়া হয় না। ডোমার মডেলে বিনিয়োগের দ্বৈত ভূমিকার ক্ষেত্রে কি তোমার সঞ্চয় বৃদ্ধি, আয় বৃদ্ধি, উৎপাদন ক্ষমতার সৃষ্টি সমান গুরুত্ব দিয়েছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কম্পারিজনে যে মিল অনেকগুলো, আমরা প্রায় সাতটা মিল দেখেছি, তাই না? অধিকাংশই তাদের মধ্যে মিল রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা অমিলগুলি। সুতরাং এই ধরনের প্রশ্ন তোমার এটার সাথে আর একটু আছে, কোন মডেল হ্যারোড বা ডোমার মডেল কোনটি উন্নত বেশি, আমরা পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করবো ওটা আবার পড়াতে। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু আমাদের তাহলে কি কি পড়ালাম আমরা এখানে, আমাদের ধারণা কি দিলাম, তোমরা বুঝতে পারছো সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ক্লাসটা করতে পারছি, ভালো লাগতেছে আমার। বুঝতে পেরেছো? ওই সময় এমন মিস হলো, তো তোমরা সবাই আমাকে কোঅপারেট করেছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। মোটামুটি কতজন উপস্থিত দেখি তো এখানে? হ্যাঁ, এখন 27 কেন, একটু আগেও 31 ছিল, 30 জন ছিল, 3 জন মনে চলে গেছে নাকি? জি ম্যাম, মনে হয় 31 জন ছিল, নেটের প্রবলেম। এখন চলে 27, গেছে। তাই না? তাহলে ম্যাম আমি 2বার আউট হয়ে গেছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, সবাই ঠিক মতো কোঅপারেট করবা আর বাসায় একটু পড়ালেখা করবা, ঠিক আছে? এই যে আমরা যে এসটি ইকুয়াল টু আলফা ওয়াই টি, আচ্ছা ম্যাম, ওকে ম্যাম। ম্যাথমেটিক্যালি যে আমরা এগুলো দেখিয়েছি, এই গ্রাফটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের কিন্তু ফাইনালি বেশ আসে, ধরো পরীক্ষা হলে কিন্তু এগুলো আসবে।
এত মানে ধরো আগে তো তোমাদের মনে হয় শুধু হ্যারো ঠিক ডোমার আছে ম্যাম। মডেলটাই পড়ানো হয়েছিল, এখন ইন ডিটেলসে এখান থেকে কিন্তু ব্রিফ কোশ্চেন আসে প্রচুর, যে এই যে বিনিয়োগের শোনো ডুয়েল রোল অফ ইনভেস্টমেন্ট, বিনিয়োগের দ্বৈত ভূমিকাটা কি কি, এখানে তোমার এটা একটা ব্রিফ কোশ্চেন আসতে পারে, যে এটা বলবা দুই ধরনের ভূমিকা, যেটা বিনিয়োগের আয় সৃষ্টি করে আর দ্বিতীয় কোনটা উৎপাদন ক্ষমতা বাড়ায়। আবার বলতে পারে এটা এখান থেকে দুটো কোশ্চেন, আরেকটা কোশ্চেন ব্রিফ আসতে পারে যে এই বিনিয়োগের দ্বৈত ভূমিকা এদেরকে কি নামে ডাকা হয়, বিনিয়োগের চাহিদা প্রতিক্রিয়া একটা ডিমান্ড ইফেক্ট আর একটা হলো সাপ্লাই ইফেক্ট, ঠিক না? তারপর আবার এইভাবে বলতে পারে ডিমান্ড ইফেক্ট সাপ্লাই ইফেক্ট কি এটা কে বলেছে, হ্যারো ডোমার মডেলে বলেছে, তাই না? এইভাবে তোমরা ছোট ছোট প্রশ্ন কিন্তু এগুলো থেকে। আবার দেখো এখানে ডোমার যে বলেছেন, আমরা ডোমারের আগে পড়িয়েছি বারবারই, হ্যারো ডোমার মডেলে যে ওনারা কি বলেছেন, সঞ্চয় অপেক্ষকটা কিভাবে বলেছেন, এস ইকুয়াল টু, তারপরে ভিটা কি, এখানে উৎপাদন মূলধন অনুপাত বলতে কি বুঝে বা ভিটা। আবার ছোট ছোট চুড়দার প্রান্ত ক্ষুদ্রার সমস্যাটা, এটা জাস্ট সিম্পলি ছোট্ট করে বলতে পারবা যে জি ডাব্লিউ টু জি এন হওয়া দরকার, যদি এটা না হয় থেকে যদি বিচ্যুত হয়, তাহলে এই যে এই বিচ্যুত হইলো ক্ষুদ্রার প্রবৃদ্ধির পথ, এটাই বিচ্যুত হলেই অভারসাম্য সৃষ্টি হয়। এখানে দেখো খুব ছোট্ট করে দিয়েছে, সুতরাং ব্রিফ কোশ্চেনটা এটাও আসতে পারে। আবার দেখো তোমার এখানে বলতে পারে, এখানে এই যে বাণিজ্য চক্রের অব্যাহত প্রবৃত্তির বাধার মধ্যে কিছু বিষয় আছে, যে মুনাফা সর্বোচ্চ সীমা, মুনাফা মুদ্রাস্ফীতি হ্যারোডের মতে আর কি, মতেও বলা বা মুদ্রাস্ফীতি সর্বোচ্চ সীমা পূর্ণ নিয়োগ অবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে। আবার সর্বনিম্ন সীমা নির্ধারিত হবে স্বয়ংভূত ব্যয়, এই দুটো বিষয় একটু খেয়াল করবা। তারপরে যে তোমার আরো বিষয়, এই যে সিগমা, এখানে এই সূত্রগুলি জি সি ইকুয়াল টু স্মল এস, এগুলি একটু ভালো করে ডোমারের মতে, যেমন এই যে দেখো এখানে ডেলা, এই যে সিগমা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ওয়াই ডোমার মডেল, না এগুলো মাথায় রাখবা। সিগমা সিগমা এই যে আলফা, এই সূত্রগুলি খুব মনোযোগ দিয়ে, মানে অনেক ছোট ছোট বিষয় কিন্তু এখানে টপিকসে আছে, ব্রিফ কোশ্চেনও যেমন আসতে পারে, আবার তোমার আসতে পারে জাস্ট সিম্পলি এই যে লাস্টে যে বিষয়টা আমরা বলছি, যে এই প্রশ্নটা এইভাবে আসে যে তোমার কম্পারিজনের ক্ষেত্রে যে হ্যারো ডোমার মডেলের তুলনা করো এবং কোনটা তোমার উল্টো, হুইচ মডেল মানে তোমার সুপেরিয়র। এটা আমি আজকে পড়াই নাই, কিন্তু এটা এই ধরনের কোশ্চেন আসছে।